এই হলো বর্ধমান শহর। এখানেই ঘটেছে ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। বর্ধমান হলো প্রাচীন রাজবংশের ঐতিহ্যে পরিপূর্ণ এক শহর, যেখানে প্রতিটি ইট কথা বলে গৌরবময় অতীতের। আর আজকের বর্ধমান শিক্ষা, সংস্কৃতি আর উন্নয়নের প্রধান প্রাণকেন্দ্র। রাজকীয় মন্দির থেকে শুরু করে ঔপনিবেশিক স্থাপত্য, ব্যস্ত বাজার কিংবা পীর বাহারামের মাজার, এই শহরের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে এক একটি গল্প। চলুন আজ আমরা খুঁজে বের করি এই ঐতিহাসিক শহরের ইতিবৃত্ত। গুড মর্নিং। এই মুহূর্তে আমি আছি অগ্রদ্বীপে, আর আজকে আমাদের গন্তব্য বর্ধমান। আর আজকে বর্ধমান ঘুরে দেখাবো আর জানাবো এই ইতিহাস। তাহলে চলুন দেখতে থাকুন দেখবে ব্যাপার জগৎটাকে। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান রেলওয়ে স্টেশনে। এই বর্ধমানের ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই বর্ধমানের উল্লেখ পাওয়া যায়। বর্ধমান নামের উৎপত্তির প্রসঙ্গে দুটি মত প্রচলন রয়েছে। কেউ কেউ মনে করেন জৈনদের 24তম তীর্থঙ্কর অর্থাৎ বর্ধমান স্বামীর নাম অনুসারেই এই বর্ধমান শহরের নামের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন আর্যায়নের বিস্তারের সময় এই অঞ্চল প্রভূত উন্নতি লাভ করেছিল, আর সেখান থেকেই এর নাম হয় বর্ধমান। আমরা বর্ধমানে নেমে গেছি। বেড়াতে যাওয়ার আগে কিছু খাওয়া দরকার, ওই জন্য আমরা দুটো ভেজ রাইস অর্ডার করেছি। সেটা খাওয়া দাওয়া করে ঘোরা শুরু করব। আমরা বাসে উঠেছি আর আমরা যাচ্ছি আমাদের বর্ধমান ভ্রমণের প্রথম গন্তব্য 108 শিব মন্দিরের প্রতি। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দিরে। সমগ্র পশ্চিমবঙ্গে দুটি 108 শিব মন্দির রয়েছে, একটি হচ্ছে বর্ধমানের কালনাতে আর একটি এই নবাবহাটে। এই বর্ধমান 108 শিব মন্দির নির্মাণের সঙ্গে জড়িত আছে এখানকার মহারাজাদের কাহিনী। প্রায় 200 বছর আগে এই বর্ধমান শহর ভয়ঙ্কর মহামারীর কবলে পড়ে। তখন রাজ্যের ভার ছিল বর্ধমানের মহারাজা তিলকচাঁদের স্ত্রী বিষ্ণু কুমারীর হাতে। আর তখন তিনি মহামারীর কবল থেকে মানুষদের ভক্তির পথ চালিত করতে এই মন্দির নির্মাণের সূচনা করেন। এই 108 মন্দির পরপর এমনভাবে নির্মিত হয়েছে যে উপর থেকে কিছুটা রুদ্রাক্ষের মালার মতো দেখায়। নামে 108 শিব মন্দির হলেও এখানে মন্দির রয়েছে মোট 109টি। সতেরোশো সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় আর শেষ হয় 1790 সালে। এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান মুনি ঋষিদের আগমন হয়। শোনা যায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে মুনি ঋষিরা আসেন তাদের পবিত্র পায়ের ধুলো জমা করে রাখা হয় সোনার কলসিতে। স্থানীয় মানুষের বিশ্বাস মহাদেব এখানে যে রূপে পূজিত হন সেরূপ মূলত প্রাক বৈদিক যুগ ও বৈদিক যুগের মিশ্র সংস্করণ। ভক্তদের একাংশের বিশ্বাস ত্রিমূর্তি ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু শিবেরই আলাদা আলাদা রূপ। তাই বর্ধমানের শিব মন্দিরগুলিতে পুণ্যার্থীর ভিড় থাকে সর্বদাই।
নবাবহাটের এই 108 শিব মন্দিরে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লেগেছে 5 টাকা। এই 5 টাকা দিয়ে টিকিট কেটে তবে আমরা মন্দিরে ঢুকেছি। আর জুতো রাখতে লেগেছে 1 টাকা। তো স্বল্প খরচে আপনি এখানে আসতে পারেন আর ভক্তি ভরে ভগবানকে প্রার্থনা জ্ঞাপন করতে পারেন। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयममृतात्। বর্ধমানের 108 শিব মন্দির থেকে আমরা আছি গোলাপবাগে। আর টোটো ভাড়া 10 টাকা করে, 20 টাকা লেগেছে। গোলাপবাগকে কেন্দ্র করে আমরা রাজবাড়ি আর কিছু মন্দির করে দেখি। গোলাপবাগ থেকে আমরা আবার টোটো চেপেছি, আমি যাচ্ছি রাজবাড়িতে, ভাড়া 10 টাকা। এখন আমরা ঢুকে গেছি বর্ধমান রাজবাড়িতে। আসুন তাহলে জেনে নেই এই রাজবাড়ির বিস্তারিত ইতিহাস। আগে বর্ধমানের রাজবাড়ি ছিল শহরের কাঞ্চননগর এলাকায়। সেখানে থাকতেন রাজপরিবারের সদস্যরা, আর সেখান থেকেই চলত শাসন কার্য। কিন্তু দামোদরের ঘন ঘন বন্যায় শাসন কাজে বারবার ব্যাঘাত ঘটছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল চারপাশের জনপদ। তাই মহারাজ তেজচাঁদ ভাবলেন শহরের উঁচু জায়গায় নতুন রাজবাড়ি তৈরি করার। তেজচাঁদের দত্তক পুত্র রাজা মাহতাব চাঁদ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। 1851 সালে সম্পন্ন হয় এই রাজবাড়ির নির্মাণের কাজ। মাহতাব চাঁদের নামে রাখা হয় এর নাম মাহতাব মঞ্জিল। যারা বর্ধমানে ঘুরতে আসবেন তারা অবশ্যই রাজবাড়ির মিউজিয়ামে আসবেন। এখানে এন্ট্রি ফ্রি, মানে কোনো রকম এন্ট্রি ফি দরকার হয় না। ভিতরে বিভিন্ন পুরনো যুগের টুলস রয়েছে, স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে, এগুলো খুব যত্নে সাজানো রয়েছে। আর এখানে লর্ড কার্জনের একটা লাইফ সাইজ স্ট্যাচুও রয়েছে। বেশ ভালো লাগলো। ইতিহাসে আগ্রহী হলে অবশ্যই এখানে। বর্ধমান রাজবাড়ি ঘুরে এখন আমরা যাচ্ছি কমলাকান্ত কালীবাড়িতে। এখানে ডিস্টেন্স খুবই কম, তো হেঁটেই যাওয়া যায়। এছাড়া অল্টারনেটিভলি টোটো রয়েছে, তো আপনারা টোটো অ্যাভেল করতে পারেন। প্রতি অমাবস্যায় নিজের হাতে মাটির কালী মূর্তি স্থাপন করে পুজো করতেন সাধক কমলাকান্ত। বর্ধমান বোরহাটের কাছে সেই কালী পুজোয় এখনও কোনো ছেদ পড়া নেই। আর ভোগ, এখানকার মাকে ভোগ দেওয়া হয় মাগুর মাছ দিয়ে। ঐতিহাসিক কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কমলাকান্ত কালী মন্দির নির্মিত হয়েছিল 1809 সালে। শোনা যায় এখানে তিনি পঞ্চমন্ডির আসনে বসে তন্ত্র সাধনা লাভ করেছিলেন। এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক কাহিনীও রয়েছে। শোনা যায় এখানে মা কালী জীবন্ত রূপে বিরাজ করছেন, আর তা প্রমাণ করতে কমলাকান্ত মায়ের পায়ে কাঁটা ফুটিয়েছিলেন এবং পরে দেখা যায় সে পা দিয়ে রক্ত বার হচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সাধক কমলাকান্তের জন্ম হয়েছিল কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। কমলাকান্ত কালীবাড়ি দেখে আমরা এখন যাচ্ছি মোটা শিব মন্দির ও বর্ধমানেশ্বর শিব মন্দির দেখতে। আর আমরা বর্ধমান রাজবাড়ি থেকে টোটোতে উঠেছি, টোটোর ভাড়া এটা 10 টাকা। দুর্গা মন্দির। কাকা এই এরিয়াটা কি খুব ধান মিল নাকি? সব ধান মিল? কমলাকান্ত কালীবাড়ি থেকে আমরা এখন এসে গেছি বর্ধমানেশ্বর শিব মন্দিরে। এখানে শ্রাবণ মাস চলছে, গতকাল সোমবার ছিল, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল, এখনও ফাংশন হচ্ছে।
সালটা 1972। এই বর্ধমানের আলমগঞ্জ এলাকায় একটি পুকুর খননের কাজ চলছিল। এখানকার লোকজন শাবল গাইতে দিয়ে সে খনন চালাচ্ছিল। খনন কার্য চালাতে চালাতে হঠাৎ করে শোনা গেল এক ধাতব আওয়াজ। আরও খোঁড়ার পর দেখা গেল এক মস্ত প্রকাণ্ড শিবলিঙ্গ। প্রায় 6 ফুট উচ্চতার এই শিবলিঙ্গ স্থাপন করা হলো এখানকার মন্দিরে, যাকে এখন আমরা বর্ধমানেশ্বর শিবলিঙ্গ নামে জানি। প্রতি বছর 11 আগস্ট এখানে বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব তিথি উপলক্ষে মেলা বসে, আর তখন নানান ভক্তের সমাগম হয়। বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব তিথিতে অনেকে কাটোয়ার গঙ্গার থেকে বাঁকে করে হেঁটে হেঁটে গঙ্গা জল নিয়ে আসে আর বাবার মাথায় সেই জল ঢালে। আবার কেউ কেউ এই আমার পিছনের দুধ পুকুর থেকেও জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালে। বর্ধমানেশ্বর শিব মন্দির দেখে আমরা এখন যাচ্ছি পীর বাহারাম দেখতে। আমি এই মুহূর্তে রয়েছি রাইস বাউল অফ বেঙ্গল মানে বর্ধমানের এই এরিয়াতে পুরো রাইস মিলে ভর্তি, আর সেই ধানের থেকে চাল হওয়ার সুন্দর গন্ধটা আমার নাকে আসছে। প্রায় 400 বছর ধরে পাশাপাশি শুয়ে আছে দুজন মানুষ, দুজন একে অপরের শত্রু, যারা একে অপরকে হত্যা করেছিল। অদ্ভুত হলেও এটাই সত্যি, আর এটাই ইতিহাস। আমরা এই মুহূর্তে শিখেছি বর্ধমানের পীর বাহারামে। আমার বাঁ দিকের অর্থাৎ প্রথম কবরটি হলো শের আফগানের কবর, যিনি ছিলেন বর্ধমানের গভর্নর। তার আরেকটি পরিচয় হলো তিনি মেহেরুন্নেসার প্রথম স্বামী, যাকে পরবর্তীকালে জাহাঙ্গীর বিয়ে করেছিলেন। আর আমার ডান দিকের কবরটি হলো কুতুবউদ্দিনের, যিনি ছিলেন জাহাঙ্গীরের ফাস্টার ব্রাদার। পীর বাহারাম থেকে আমরা এখন যাচ্ছি সদরঘাটে। সদরঘাটে থেকে আমরা দেখবো দামোদর নদী। তো পরন্ত বিকেলে হয়তো ভালোই লাগবে। আমাদের টোটো ভাড়া দুজনে নিচ্ছে 50 টাকা। পরন্ত বিকেলে আমরা চলে এসেছি সদরঘাটে কৃষক সেতুর উপরে। এখন সূর্যাস্তের সময় নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দামোদর নদী। জাস্ট অসাধারণ লাগছে। এতক্ষণ এত আওয়াজ, মানে শহরের ক্যাকাফোনি, এখন এই ঘাটের ধারে এসে বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, একটু মুগ্ধ হয়ে যাচ্ছি। আর বিকেলে এখন রৌদ্রটাও কমেছে, এখন ওয়েদারটা সত্যি ভালো লাগছে। আর এখানকার মানে শীতল বায়ু বইছে, দুর্দান্ত লাগছে। আকাশের চোখে দেখা যাচ্ছে বর্ধমানের সদরঘাট, যেখানে বিস্তীর্ণ দামোদর নদীর বুক চিরে বয়ে চলেছে স্রোতের গল্প। সোনালি রোদে ঝিলমিল করছে নদীর জল, আর দুই পাড় জুড়ে সবুজের বিস্তার যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। ওপর থেকে দেখা যাচ্ছে কীভাবে শহরের কোলাহল ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীর শান্ত স্রোতে। সদরঘাটে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ উপভোগ করলাম দামোদর নদীর অপরূপ সৌন্দর্য। শান্ত জলধারা, চারপাশের প্রাকৃতিক দৃশ্য আর বাতাসের মিষ্টি স্পর্শ যেন মনকে ভরিয়ে দিল। নদীর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা রওনা দিলাম বর্ধমানের অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় স্থান সর্বমঙ্গলা মন্দিরের পথে। শতাব্দী প্রাচীন এই মন্দিরের পবিত্র পরিবেশ, আধ্যাত্মিক আবহ আর দেবীর প্রতি মানুষের অগাধ ভক্তি আমাদের যাত্রাকে আরও অর্থবহ করে তুলল। দিনের শেষে আমরা এসে গেছি বর্ধমানের দেবী সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দিরটি 1702 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ নির্মাণ করেছিলেন।
মনে করা হয় এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মূর্তিটি 1000 বছরেরও বেশি পুরাতন এবং এই মন্দিরই হলো অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। শোনা যায় বহু বছর পূর্বে এই অঞ্চলের জেলেরা মাছ ধরতে গিয়ে একটি পাথরের টুকরো পায়। পরে তারা বুঝতে পারে সেটি কোনো পাথরের টুকরো নয়, সেটি আসলে কোষ্ঠী পাথরের অষ্টাদশ ভুজা বিশিষ্ট সিংহবাহিনী মহিষাসুর মর্দিনী। ধীরে ধীরে সেই মূর্তি মন্দিরে বসিয়ে পূজা অর্চনা শুরু হয়। দেবী সর্বমঙ্গলার মন্দির থেকে আমরা আছি কার্জন গেটে, আর আমরা টোটো ব্যবহার করছি। এখান থেকে ভাড়া পড়লো 15 টাকা পার পার্সন। সময়টা 1903 সালের 10ই ফেব্রুয়ারি। রাজা বিজয় চাঁদের রাজ্যাভিষেকের উৎসব চলছে মহা সমারোহে। আমন্ত্রিত হয়েছিলেন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে রাজা নির্মাণ করালেন এক অনিন্দ সুন্দর তোরণ, যার নাম রাখা হলো স্টার অফ ইন্ডিয়া। কিন্তু ভাগ্যের পরিহাস, রাজ্যাভিষেকের দিন লর্ড কার্জন আসতে পারলেন না। তিনি এলেন 1 বছর পর, অর্থাৎ 1904 সালে। আর তখনই রাজা বিজয় চাঁদ এই তরুণকে সাজিয়ে তুললেন তার আগমনের জন্য। সেদিন থেকেই লোকমুখের নাম হয়ে গেল কার্জন গেট। আজকের দিনটা আমাদের জন্য ছিল ইতিহাস, কাহিনী আর সৌন্দর্যের এক অপূর্ব সফর।